তো তোমাদের আজকে যে রুটিন অনুযায়ী আজকে তোমাদের সায়েন্স থাকে, তাই তো? সায়েন্স, তো তোমরা জানো যে অ্যাকর্ডিং টু টেট সিলেবাস, ঠিক আছে, তো তাতে যারা সায়েন্সে বিলং করো বা সায়েন্স থেকে যারা তোমরা টেট দেবে, তো তাতে তোমরা এখানে 60 মার্কসের মধ্যে 30 নাম্বার ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন থাকে, আর 30 নাম্বার হচ্ছে থাকে সায়েন্স থেকে, ঠিক আছে। তো তোমরা এর আগের সায়েন্স ক্লাসগুলোতে আমরা থিওরি এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছিলাম এই সায়েন্স রিলেটেড যে টপিকগুলো রয়েছে। তোমাদের আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই সায়েন্সের ক্ষেত্রে দুটো ভাগ থাকে, ঠিক আছে। একটা আছে তোমার 20টি কোশ্চেন থাকবে সায়েন্সের যে সিলেবাস আছে সেখান থেকে, আর 10 নাম্বার আছে তোমার পেডাগোগি থেকে। কেমন? পেডাগোগি। তো সেক্ষেত্রে এই পেডাগোগি থেকে যে 10 নাম্বার থাকে, তো সেটা কি সিলেবাস না, দেখতে পাচ্ছ যে টোটাল 6টি তোমার হচ্ছে কি ইউনিট রয়েছে এখানে। তো বিজ্ঞান পেডাগোগি থেকে যে 10টি কোশ্চেন থাকে তার মধ্যে তোমার সিলেবাস হচ্ছে বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, 5 নম্বর বৈজ্ঞানিক সমস্যা, 6 নম্বর হচ্ছে দেখো সংশোধনশীল শিক্ষা, ঠিক আছে। এই হচ্ছে তোমার সিলেবাস আমাদের বিজ্ঞান পেডাগোগি পোর্শন থেকে। কি বললাম বুঝতে পারলে? তো এখানে তাহলে তোমরা একটু মাথায় রাখো, তাহলে টেটের সিলেবাস অনুযায়ী যে সায়েন্সের যে 60 মার্কস থাকে সায়েন্স থেকে, 30 নাম্বার ম্যাথ এবং 30 নাম্বার সায়েন্সের মধ্যে সায়েন্স থেকে তোমার যে টপিকগুলো থাকে সেখান থেকে 20টি কোশ্চেন আসে, এবং পেডাগোগি থেকে সায়েন্সের পেডাগোগি থেকে 10টি কোশ্চেন আসে। তো তোমরা জানো যে আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা কি পড়েছিলাম? সায়েন্স থেকে আমরা কি পড়েছিলাম? যা, কি বলো তোমরা, কি পড়ানো হয়েছিল? স্যার ফুডটা পড়ানো হচ্ছিল তো। না, ফুড নয় বাবা, ফুড তার আগে হয়েছিল, তারপরে কি পড়ানো হয়েছে? স্যার ওয়ার্ক কার্য। ওয়ার্ক। কার্যটা তারপরে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ফিজিক্যাল সায়েন্স। তোমরা তোমরা কিন্তু হচ্ছে কি রেগুলার বেসিসে পড়াশোনা করছো না, তাই না? তাহলে আমরা ওয়ার্ক থেকে হচ্ছে থিওরি এবং কোশ্চেন অ্যান্সার দুটোই প্র্যাকটিস করেছিলাম, থিওরি এন্ড কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, এই যে থিওরি এবং কোশ্চেন অ্যান্সার তোমরা প্র্যাকটিস করে দেখেছিলে, মানে মাধ্যমিক লেভেলে যে সমস্ত নলেজ সেগুলো থাকলেই তুমি সায়েন্সের যে কোশ্চেন অ্যান্সার গুলো পেরে যাবে। তো কিন্তু তোমাদের এই যে পেডাগোগি, বিজ্ঞানের পেডাগোগি থাকে, তো সেটা এই পেডাগোগি থেকে মানে কোশ্চেন অ্যান্সার করা কিন্তু একটু হলেও ডিফিকাল্ট আর কি। কারণ তোমরা জানো যে পেডাগোজি হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে সেই ভাবে তুমি জানলে তবে গিয়ে উত্তর দিতে পারবে। তো এই জন্য আজকে আমরা এই ক্লাসে সায়েন্সের যে সিলেবাস সেটা তো আমরা পড়বোই অবভিয়াসলি, সেই সায়েন্সের সিলেবাসটাকে আমরা মানে চ্যাপ্টার গুলোকে আমরা বাদ দিয়ে আজকে আমরা পেডাগোজি আমরা স্টাডি করবো। তো পেডাগোজির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিলেবাস, এটা তো একদিনে হবে না। চেষ্টা করব যে যতটা বেশি আছে করানো যায়, ঠিক আছে, আমরা পেডাগোজিটাকে একটু এগিয়ে রাখবো, ঠিক আছে। তাহলে তো এই পেডাগোজির প্রথম যে পোর্শনটা আছে এখানে আমরা কনসেন্ট্রেট করব বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, ঠিক আছে, এটা থেকেই আমরা শুরু করব। এবং তোমরা জানো যেভাবে আমরা পড়াশোনা করি, যে থিওরি এবং থিওরির পাশাপাশি এখান থেকে যে তোমার যে এমসিকিউ, ঠিক আছে, তো এমসিকিউ হচ্ছে কি আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এমসিকিউ আমরা প্র্যাকটিস করব এবং থিওরি প্র্যাকটিস করবো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই পিডিএফ এ কিন্তু সমস্ত জিনিসটাই দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে একটা পিডিএফ এ যে এই যে সিলেবাস দেখালাম, এই যে সিলেবাস অর্থাৎ এই যে তোমার 1 থেকে 6 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো রয়েছে, সমস্ত জিনিসটা কিন্তু একটাই পিডিএফ এ করে দেওয়া হয়েছে। মানে সায়েন্সের যে পেডাগোজি তোমরা কিন্তু একটাই পিডিএফ এ পেয়ে যাবে, ঠিক আছে। যারা প্রিন্ট করে তোমরা পড়াশোনা করো তোমাদের সুবিধা হবে আর কি, ঠিক আছে। এখানে একটাই পিডিএফ এ সমস্ত জিনিসটাই দিয়ে দেওয়া হয়েছে, মানে থিওরি এবং এমসিকিউ একটা পিডিএফ এই তোমরা পেয়ে যাবে। কারণ যদি প্রত্যেকটা টপিক ওই যে আলাদা আলাদা করা হতো তাহলে তোমাদের সত্যিই সমস্যা হতে পারতো, তাই না? তোমাদের প্রিন্ট করতে হয় বা সেগুলোকে হচ্ছে কি তোমার করতে হয়, তো এক জায়গায় থাকলে গুছানো থাকলে জিনিসটা সুবিধা। তো সেই জিনিসটা মাথায় রেখে তোমাদেরকে একটা পিডিএফেই পুরো সায়েন্সের প্যাডাগোগি ইনক্লুডেড করে দেওয়া হয়েছে উইথ এমসিকিউ। কি বললাম বুঝতে স্যার পারলে? আমি সুবিধাটা পাবো? হ্যাঁ, তোমাকে দেওয়া হবে, তুমি আচ্ছা, ঠিক ক্লাসের পরে আছে। পাবে, হ্যাঁ, পাবে ইংলিশের তোমাকে ভার্সন করে দেবো। চলো, তো দেখো এবার হচ্ছে কি, দেখো ভালো করে, তাহলে আমরা প্রথমেই শুরু করে দিচ্ছি যে বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি পড়তে যাচ্ছি তোমরা সবাই বুঝতে পারলে তো? আমরা আজকে ক্লাসে কি জানতে যাচ্ছি তোমরা সবাই বুঝতে পারলে একটু রেসপন্স করবে, সবাই একটু রেসপন্স হ্যাঁ করবে। স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ওকে, বুঝতে
চলো তাহলে আমরা তাহলে শুরু করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো এখানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে বিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ সায়েন্স, ঠিক আছে। আমরা যেহেতু আহ, যারা ক্লাস করছি আমার মনে হয় সবাই প্রায় সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, তাই তো? কেউ আর্টসে আছো? কেউ আর্টসের আছো? কেউ নেই, তাই না? তোমরা সবাই যারা ক্লাস করছো সবাই তাহলে ধরে নিচ্ছি সবাই সায়েন্স, ঠিক আছে। তো সায়েন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি টাফ নয়, বাট এটা বুঝি তো তো একটু হচ্ছে কি তোমার অসুবিধা হতে পারে যে ওই মানে টেকনিক্যাল টার্মগুলো নিয়ে। তো দেখো এখানে নেচার অফ সায়েন্সের ক্ষেত্রে আমরা যেটা বলি যে বিজ্ঞানের প্রকৃতি বলতে আমরা কি বুঝি না, বিজ্ঞান কি, এটি কিভাবে কাজ করে, এর বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এটি বিজ্ঞান শেখার একটি মৌলিক ভিত্তি, ঠিক আছে। তো এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথম কথা হচ্ছে বিশ্বাসযোগ্য ও যুক্তিনিষ্ঠতা, ঠিক আছে। বিশ্বাসযোগ্য মানে বিজ্ঞান মানে তোমাকে একটা বিশ্বাসযোগ্য হতে হবে, এবং নিষ্ঠতা মানে তুমি যুক্তি দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে পারবে, বা তাকে হচ্ছে যুক্তি দিয়ে তুমি সেটাকে তুলে ধরতে পারবে, বুঝতে পারলে? তাহলে বিজ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে অলৌকিক নয় বা কুসংস্কার নয়, তুমি কাউকে বললে কেউ বিশ্বাস করলো না এমনটা নয়। তাহলে বিজ্ঞান এমনটা একটি জিনিস, কাউকে তুমি হচ্ছে যদি ব্যাখ্যা দিয়ে তুমি বোঝাও, তাহলে সেই জিনিসটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে নিয়ে আসে, ঠিক আছে, যেটা কিনা এমনি মৌখিক নয় বা এমনি কুসংস্কার নয় বা একটি আবেগগত জিনিস নয়, ঠিক আছে। এটা বিশ্বাসযোগ্যতা এবং যুক্তিনিষ্ঠতা জিনিসই আমরা দেখতে পাই। তো এই জন্য বলতে দেখো বিজ্ঞান পরীক্ষিত, অর্থাৎ বিজ্ঞানকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এস্টাবলিশ করেছি, পর্যবেক্ষণ করেছি। যুক্তি নির্ভর, ঠিক আছে, অনুমান নয় বরং প্রমাণই মুখ্য, ঠিক আছে। এখানে অনুমান কোনো কাজ করে না, আন্দাজ কাজ করে না, এখানে কিন্তু আমরা প্রমাণ প্রুভ করি, ঠিক আছে। বিজ্ঞানকে আমরা প্রুফের মাধ্যমে তুলে ধরি, ঠিক আছে। চলো 2 নম্বর বলছে যে পর্যবেক্ষণ এবং প্রমাণের উপর নির্ভরশীল, ঠিক আছে। তাহলে পর্যবেক্ষণ মানে অবজারভেশন করা হয়, তারপর হচ্ছে কি আমরা প্রমাণ করতে পারি। 3 নম্বর দেখো পরিবর্তনশীলতা, ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞান স্থির নয়, এটা নতুন তথ্য বা প্রমাণের ভিত্তিতে বিজ্ঞান কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, ঠিক আছে, পরিবর্তনশীলতা কিন্তু কাজ করে। তারপরে দেখো উন্নয়নশীল জ্ঞান, অর্থাৎ ক্রমাগত হচ্ছে কি তোমরা জানো যে নতুন আবিষ্কার বা গবেষণার মাধ্যমে এটা সম্প্রসারণ ঘটে, ঠিক আছে। বিজ্ঞান ক্রমাগত উন্নয়নশীল জ্ঞান, ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায় থেমে থাকে না বিজ্ঞান। যত পরিসর বাড়বে, যত তথ্য বা প্রমাণ আসবে, বিজ্ঞান তত দ্রুত গতিতে এগোতে শুরু করবে। তো এই জন্য এটা একটা পরিবর্তনশীলতা আমরা দেখতে পাই, উন্নয়নশীল জ্ঞান, ঠিক আছে। সামাজিক এবং সাংস্কৃতিক প্রসঙ্গ তুলে আসে, এবং নিরপেক্ষতা, ঠিক আছে, কাউকে তোমার মানে পক্ষপাত করে না, এটা হচ্ছে নিরপেক্ষতা। এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি কাজ করে। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি মানে তাহলে এটাকে লোক বিশ্লেষণ করবে, যা মানে বাজিয়ে নেবে, বা এটা কিন্তু অন্ধভাবে কি বিশ্বাস বা আস্থা রাখে না, এটা কিন্তু সবাই সমালোচনামূলক ভাবে দৃষ্টিভঙ্গি রেখে তারপর বিজ্ঞানীটাকে অ্যাকসেপ্ট করে। চলো তাহলে এটা হচ্ছে তোমার বিজ্ঞানের প্রকৃতি, ঠিক আছে, বা নেচার। এই যে জিনিসগুলো আমরা পড়লাম বিজ্ঞানের প্রকৃতি বা নেচার। এবার বিজ্ঞানের কাঠামো দেখো, তো বলছে দেখো স্ট্রাকচার অফ সায়েন্স যদি আমরা দেখি তাহলে বিজ্ঞান কি কি উপাদান দ্বারা গঠিত, ঠিক আছে। তো বলছে কিভাবে জ্ঞান তৈরি এবং সংগঠিত হয় সেটাকে নিয়ে এখানে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে উপাদান, ব্যাখ্যা এবং উদাহরণ। তোমরা দেখতে পাচ্ছ যে উপাদান বলতে এখানে দেখতে পাচ্ছ যে বিজ্ঞানের ক্ষেত্রে 4টি উপাদান কাজ করে। একটা আছে তোমার ধারণা, একটা 2 নম্বর তথ্য বা থিওরিস, ঠিক আছে, ধারণাটাকে আমরা কনসেপ্ট বলি, সেখান থেকে থিওরিস। 3 নম্বর হচ্ছে কি সূত্র বা নিয়ম, যেটা লস আমরা বলি। এবং 4 নম্বরে আছে দেখো প্রক্রিয়া বা পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিগুলো, এই যে স্টেপ গুলো মনে রাখতে হবে। তাহলে বিজ্ঞানের মূল 4টি যে উপাদান কি কি বললাম, কনসেপ্ট, থিওরিস, ল এবং প্রসেস, ঠিক আছে, ধারণা, তথ্য, নিয়ম এবং প্রক্রিয়া, ঠিক আছে। যারা তোমরা সবাই তো বিএড করেছো, ঠিক আছে, বা বিএড বা ডিএলএড করেছো। তো ওতে হচ্ছে কি তোমরা এই জিনিসগুলো কিন্তু মানে যারা আহ, তোমার হচ্ছে কি কি বলবো, যে যারা হচ্ছে কি তোমার উম, আহ, যখন পরীক্ষাতে দেখবে যারা সায়েন্স যে পেপারটা থাকে, তো সেই জায়গাটা ছিল তোমাদের, সবাই পড়েছো তোমরা, তাই না? তো সেক্ষেত্রে দেখো তাহলে প্রথমেই 4টি উপাদান কি কি বিজ্ঞান বিজ্ঞান মূলত গঠিত হয়। তাহলে প্রথমে কনসেপ্ট বা ধারণা, তথ্য বা থিওরি, নিয়ম সূত্র বা ল, এবং হচ্ছে অবভিয়াসলি প্রক্রিয়া বা পদ্ধতি। তো এখানে কিভাবে কাজ করে দেখো, কনসেপ্ট হচ্ছে বৈজ্ঞানিক মৌলিক বৈজ্ঞান জ্ঞান, ঠিক আছে। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা শক্তি, ভর, কোষ, ডিএনএ এগুলো। থিওরিস বা তথ্য হচ্ছে কি বলছে যে ব্যাখ্যামূলক গঠনতন্ত্র বা পর্যবেক্ষণকে যুক্তি দেয়, ঠিক আছে, যেমন কোষ তত্ত্ব, বিবর্তন তত্ত্ব। তাহলে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে কি একটা একটা করে কনসেপ্ট, সেগুলোকে কাজে লাগিয়ে দেখো আমরা কোষ তত্ত্ব বা বিবর্তন থিওরি, এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি, সেল থিওরি। আচ্ছা, সূত্র বা ল কি বলছে দেখো, প্রকৃতির নির্দিষ্ট আচরণ যেটি পুনরাবৃত্ত পরীক্ষার প্রমাণিত, ঠিক আছে, অর্থাৎ নিউটনের গতি সূত্র, বয়েলের সূত্র, এগুলো হচ্ছে তোমার নিয়মগুলো
বিজ্ঞানীরা নির্ধারণ করেছে। আর লাস্ট হচ্ছে প্রসেস বা পদ্ধতি বা প্রক্রিয়া, ওই যে সমস্যা সমাধানের ধাপ, ঠিক আছে, এখানে বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণ বিশ্লেষণ করানো হয়, ঠিক আছে। তাহলে এই 4টি ধাপ, ঠিক আছে, মনে রাখবে, কনসেপ্ট, থিওরি, ল এবং প্রসেসেস, ঠিক আছে। তো এটা মনে রাখার কৌশল একটু তোমাদেরকে বলে দিই। তো দেখতে পাচ্ছ এখানে যে ধা তো নি পো, ঠিক আছে, এখানে ধা মানে হচ্ছে কি ধারণা, তো মানে তথ্য, নি মানে হচ্ছে নিয়ম, প্রো মানে হচ্ছে প্রক্রিয়া, ঠিক আছে। এটা সংক্ষেপে তোমাদেরকে করে দেওয়া হয়েছে, কারণ এই জায়গা যদি হচ্ছে কি তোমার এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু এই জায়গা থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। এই যে তোমার কাঠামো, ঠিক আছে, কাঠামো, বিজ্ঞানের কাঠামো। তাহলে বিজ্ঞানের কাঠামো হচ্ছে কি ধা তো নিপো, মানে ধারণা, তথ্য, নিয়ম এবং প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এটা সংক্ষেপে বলে দেওয়া হয়েছে তোমাদের মনে রাখার সুবিধার্থে, যাতে তোমরা হচ্ছে মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে ধারণা, তথ্য, নিয়ম, প্রক্রিয়া, এই 4টি কাঠামোর উপর ভিত্তি করে বিজ্ঞান দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবার দেখো, এবার বলছে শিক্ষাদানে প্রয়োগ, কিভাবে আমরা শিক্ষাদানে বিজ্ঞানকে প্রয়োগ করছি। দেখো বলছে বিজ্ঞান শিক্ষার প্রাথমিক লক্ষ্য কি না, বিজ্ঞান শিক্ষার প্রাথমিক লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, যুক্তি এবং কৌতূহল জাগানো, ঠিক আছে। প্রথম হচ্ছে এটা প্রয়োগ। 2 নম্বর হচ্ছে দেখো বিজ্ঞানের প্রকৃতি বোঝার মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থীরা বুঝতে শেখে যে বিজ্ঞানের কোনো চূড়ান্ত সত্য নেই, বরং এটি প্রমাণ ভিত্তিক এবং পরিবর্তনশীল, ঠিক আছে। আর 3 নম্বর দেখো কাঠামোগত উপাদান শেখানোর মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থীরা বিষয়বস্তু, তথ্য, সূত্র, এইগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে শেখে, যে তারপর হচ্ছে কি তারা জ্ঞান লাভ করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শিক্ষাদানে আমরা বিজ্ঞানকে প্রয়োগ করতে পারি, ওকে। আর তার পাশাপাশি তোমাদেরকে বললাম যে এই যে মূল কাঠামো বলতে 4টি: ধারণা, তথ্য, নিয়ম, প্রক্রিয়া। চলো তাহলে আপাতত হচ্ছে কি এই প্রথম যে অংশটা ছিল, অর্থাৎ বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, সেখান থেকে আমরা যে থিওরিগুলো পড়লাম, এই থিওরিগুলো তোমাদের পড়লে হবে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো। তাহলে বিজ্ঞানের প্রকৃতির হচ্ছে কি তোমার বৈশিষ্ট্যগুলো যদি দেখি আমরা: বিশ্বাসযোগ্যতা, যুক্তিনিষ্ঠতা, পর্যবেক্ষণ এবং প্রমাণের উপর নির্ভরশীল, পরিবর্তনশীলতা, উন্নয়নশীল জ্ঞান, সামাজিক ও সাংস্কৃতিক প্রসঙ্গ, নিরপেক্ষতা, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এবার বিজ্ঞানের কাঠামো। তো এখানে যদি আমরা দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে 4টি তোমার হচ্ছে কি উপাদান রয়েছে: ধারণা, তথ্য, নিয়ম, প্রক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ কনসেপ্ট, থিওরিজ, ল এবং প্রসেসেস। এইটা সিকোয়েন্সিয়ালি মনে রাখবে, ঠিক আছে, এলোমেলো ভাবে মনে রাখলে হবে না। প্রথমে কনসেপ্ট, তারপর থিওরি, তারপর ল, তারপর হচ্ছে প্রসেস, ঠিক আছে। এবারে শিক্ষাদানের প্রয়োগ দেখলাম। চলো এবার আমরা এখান থেকে 10টি টোটাল এমসিকিউ প্র্যাকটিস করে নিই, তাতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা এবার হচ্ছে কি শুরু করে দিচ্ছি। চলো তাহলে প্রথম কোশ্চেন আছে কি, দেখো, বিজ্ঞান পরিবর্তনশীল কথাটির অর্থ কি? বিজ্ঞান পরিবর্তনশীল কথাটির অর্থ কি? অপশন সি। অপশন সি। অপশন সি। চলো সবাই কি একমত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, অপশন সি। দেখো কি কি অপশন আছে, দেখো এখানে অপশন এখানে আছে, দেখো, বিজ্ঞান কখনো পরিবর্তন হয় না, বিজ্ঞান শুধু ধর্মীয় বিশ্বাস, নতুন প্রমাণের ভিত্তিতে বৈজ্ঞানিক তথ্য পরিবর্তিত হতে পারে, বিজ্ঞান শুধুমাত্র অনুমান নির্ভর। তাহলে দেখতেই পাচ্ছ এই বাকি অপশন গুলো হচ্ছে কি অপশন সি এর কাছাকাছি যাচ্ছে না, তাই না? বাকি অপশন গুলো হচ্ছে কি অপশন সি এর কাছাকাছি যাচ্ছে না, কারণ দেখতে পাচ্ছ এখানে যে বিজ্ঞান পরিবর্তন হতে পারে, এখানে পরিবর্তন হয় না বলছে। বিজ্ঞান ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে না, অনুমানের উপর নির্ভর করে না। তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশন সি। একদম ঠিকই বলেছো তোমরা। নতুন তোমার হচ্ছে কি কি বলবো না, নতুন প্রমাণের ভিত্তিতে বৈজ্ঞানিক তত্ত্ব সামান্য পরিবর্তন হতে পারে। চলো কোশ্চেন নাম্বার 2 বলছে নিচের কোনটি বৈজ্ঞানিক কাঠামোর অংশ? নিচের ধর্মীয় কোনটি মতবাদ। ধর্মীয় মতবাদ। অংশ নয় বলেছে? অপশন সি। কোনটি নয় বলেছে? তাহলে ধর্মীয় মতবাদ হচ্ছে কি কোনোভাবে কাঠামোর অংশ নয়। তাহলে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ তথ্য, সূত্র, বৈজ্ঞানিক প্রক্রিয়া, এগুলো সবই কিন্তু বৈজ্ঞানিক কাঠামোর অংশ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। বিজ্ঞান যুক্তিনিষ্ঠ এর অর্থ কি? বিজ্ঞান যুক্তিনিষ্ঠ এর অর্থ কি? অপশন বি। অপশন বি। তাহলে বিজ্ঞান যুক্তিনিষ্ঠ মানে কি, যে বলছে বিজ্ঞান যুক্তি ও পরীক্ষার মাধ্যমে সত্য অনুসন্ধান করে, ঠিক আছে। বিজ্ঞান যুক্তি এবং পরীক্ষার মাধ্যমে সত্য অনুসন্ধান করে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 4। নিচের কোনটি বিজ্ঞানের প্রকৃতি নির্দেশ করে? নিচের অপশন কোনটি বি। বিজ্ঞানের প্রকৃতি নির্দেশ করে? অপশন বি। তাহলে বিজ্ঞানের প্রকৃতি নির্দেশ করে যদি আমরা দেখি, তাহলে অবভিয়াসলি এখানে কি হয়ে যাবে? অপশন বি।
এটি যুক্তিভিত্তিক ও পরীক্ষণযোগ্য। ঠিক আছে, এটি যুক্তিভিত্তিক এবং পরীক্ষণযোগ্য। এটা হচ্ছে প্রকৃতি নির্দেশ করছে বিজ্ঞানের, তাই না? এখানে অনুমান নির্ভর নয়, আবেগ নির্ভর নয়, বা সামাজিক কুসংস্কারের উপর দাঁড়িয়ে আমাদের বিজ্ঞান কাজ করে না। ঠিক আছে, তাহলে এখানে যুক্তিভিত্তিক এবং পরীক্ষণযোগ্য ভাবে বিজ্ঞানের প্রকৃতি কিন্তু আমরা দেখতে পাই। কোশ্চেন নম্বর 5, বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কি? অপশন সি। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কি? তথ্য সংগ্রহ, ডিটা হবে। হুম? ডি ডি। অপশন ডি ডি। হবে তথ্য সংগ্রহ। আরে বাবা, প্রথমে সমস্যা শনাক্তকরণ করো, তারপরে তুমি তথ্য সংগ্রহ করবে, তারপর পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে উপসংহারে যাবে, তাই না? আগে হচ্ছে কি তোমাকে ও, সমস্যা শনাক্তকরণ। সমস্যা শনাক্তকরণে তো পর্যবেক্ষণ দেয়া আছে অবলিক। হ্যাঁ, তুমি সমস্যা শনাক্তকরণ বা পর্যবেক্ষণ করলে, পর্যবেক্ষণ করার পরে তথ্য সংগ্রহ করে তারপরে তুমি পরীক্ষা নিরীক্ষা করে উপসংহারে যাবে। অপশন সি এরটাই হবে বাবা। ঠিক আছে, অপশন সি হবে। তাহলে প্রথমে সমস্যা শনাক্তকরণ বা পর্যবেক্ষণ করবে, তারপর হচ্ছে তথ্য সংগ্রহ, তারপর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, তারপর হচ্ছে উপসংহার। চলে দেখো, এবার ধারণা, সূত্র, তথ্য, প্রক্রিয়া, এই চারটি একত্রে কি নির্দেশ করে? এই চারটি একত্রে অপশন কি সি। নির্দেশ করে? অপশন সি। বিজ্ঞান কাঠামো। তাহলে বিজ্ঞানের কাঠামো নির্দেশ করে, অপশন সি। ঠিক আছে, ভালো করে পড়বে, হ্যাঁ, এগুলো জিনিসগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, থিওরি দেখো, থিওরি পড়লে বলে তোমরা এই জিনিসগুলো বলতে পারছো। এই জিনিসগুলো সব জায়গায় পাবে না। এই জিনিসগুলো তোমরা কোনো ইউটিউবেও পাবে না বা বইতেও ঠিকঠাক পাবে না। তো ভালো করে এগুলো দেখে নাও। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার সায়েন্সের পেডাগোগি। ঠিক আছে, তো এগুলো সবাই সব জায়গায় পাবে না। ভালো করে জিনিসগুলো মনে রেখে দাও। বলছে দেখো, কোনটি বিজ্ঞানের একটি বৈশিষ্ট্য? কোনটি বিজ্ঞানের একটি বৈশিষ্ট্য? অপশন সি। অপশন অপশন সি। এই যে বলছে ইন্ডিভিজুয়াল দৃষ্টিভঙ্গি, যেটা আমাদের ব্যক্তির যে দৃষ্টিভঙ্গি সেটা তো কাজ করবে না। কুসংস্কারও নয়, বিশ্বাস ভিত্তিক নয়, এখানে পরীক্ষা এবং পর্যবেক্ষণ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 8, বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো বোঝার মাধ্যমে পরীক্ষার্থীরা কিভাবে উপকৃত হয়? অপশন বি। অপশন অপশন বি। অপশন ডি, বিজ্ঞানকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শেখে। ঠিক আছে, বিজ্ঞানকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শেখে। চলো কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি তথ্য এর উদাহরণ? গতিসূত্র, বয়লের সূত্র, কোষ তত্ত্ব, নাকি মেঘ গঠন? কোষ তত্ত্ব। তাহলে এখানে যেহেতু বলেছি যে তথ্য বা থিওরি, এটা হচ্ছে কি তোমার কোষ তত্ত্ব বা সেল থিওরি, এটাকে আমরা বলি। কে করেছে তো সেল থিওরি? স্লেইডেন সোয়ান। লেডি সোয়ান। ইয়েস ইয়েস। আচ্ছা, বিজ্ঞানের কাঠামোগত সূত্র বলতে আমরা কি বুঝি? বিজ্ঞানের কাঠামোগত সূত্র বলতে আমরা কি বুঝি? অপশন সি। একদম, পরীক্ষা প্রমাণিত নির্দিষ্ট সম্পর্ক। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, এবার আমরা পরের টপিকে চলে যাই। তাহলে আপাতত 10টা কোশ্চেন দেওয়া হলো, আর পরে হচ্ছে আমরা আরো কোশ্চেন প্র্যাকটিস করবো। ঠিক আছে, চিন্তার কিছু কারণ নেই। আপাতত থিওরির পাশাপাশি 10 এমসিকিউ আমরা প্র্যাকটিস করলাম। এবারে পরবর্তীকালে আমাদের হাতে যখন টাইম আসবে, ঠিক আছে, তখন আমরা আবার এই বিজ্ঞানের প্রকৃতি কাঠামো থেকে আরো কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো আপাতত থিওরির সঙ্গে আমরা পড়লাম। এবারে আমরা 2 নম্বর টপিকে চলে যাই, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক আছে, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য। চলো তাহলে, আচ্ছা, তার আগে একটু তোমাদের সাথে কিছু ডিসকাস করার আছে। ডিসকাস বলতে সেই অর্থে, অর্থাৎ তোমরা তো মানে অনেকদিন ধরে ধরো ক্লাস করলে। ঠিক আছে, প্রায় হচ্ছে কি তোমার 1 মাস কাছাকাছি হয়ে গেল। তো তোমাদের ফিডব্যাক সেই অর্থে নেওয়া হয়নি। ঠিক আছে, তো আমি প্রথমে ভাবলাম যে গুগল ফর্মে নেব, তারপর ভাবলাম না, সরাসরি তোমাদের সঙ্গে কথা বলা উচিত। তো তোমরা একটাই কোর্সে দুটো জিনিস পড়ছো। ঠিক আছে, অর্থাৎ পেডাগোগি মানে তোমার আপার প্রাইমারি টেট এবং যেটা তোমার পিটি মানে প্রিলিমিনারি টেস্ট। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা ক্লাস করছে 2016 সালে পরীক্ষায় বসেছিলে কেউ আসো? 2016 সালে পরীক্ষায় বসেছিলে কেউ আছো? এরকম কেউ আছো? নেই, তাই তো? যাচ্ছি স্যার, আমি আছি। আচ্ছা, রূপালী আছো, আর কেউ আছো? নেই। তো আপাতত তোমাদের তাহলে দেখো, আহ 2016 সালের যে রিক্রুটমেন্টের এগেনস্টে 31 তারিখের মধ্যে নোটিফিকেশন তো আসতে চলছে। এবার জানো সুপ্রিম কোর্টের রায় আছে, আনতেই হবে। তো তাতে তোমরা বসতে না পারলেও আরেকটা শোনা যাচ্ছে যে 3 মাসের মধ্যে আরেকটা নতুনদের জন্য আসবে। তো তাতে কিন্তু পিটি হবে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তোমাদের এই কোর্সে যে দুটো জিনিস পড়ানো হচ্ছে, তোমরা ইকুয়ালি দুটো জিনিসই ভালো করে পড়ো। মানে আপার প্রাইমারি টেট যেমন তোমরা পড়ছো তেমন পড়বে, কারণ 2026 সালের মার্চের মধ্যে পরীক্ষা নিতে বলেছে। ঠিক আছে, আপার প্রাইমারি।
আর তার পাশাপাশি যদি এই 3 মাসের মধ্যে একটা এসএসসি নোটিফিকেশন বেরায় নতুনদের জন্য, তাহলে সেক্ষেত্রে সেখানেও তোমাদের পিটিটাও কাজে লেগে যাবে। তো অতএব হচ্ছে কি, আমরা যেভাবে তোমাদেরকে ক্লাস দিচ্ছি, যদি কোনো কিছু সংযোজন বা কোনো কিছু মডিফিকেশন বা কোনো কিছু প্রবলেমস যদি তোমরা ফিল করো, তাহলে তোমরা ওপেন ডিসকাস করে নাও। আমি চেষ্টা করব বাকি যারা ক্লাস নেয় তাদের সাথে কোঅর্ডিনেট করে জিনিসটাকে সমাধান করার জন্য, ঠিক আছে, যাতে তোমাদের বেটার প্রিপারেশন হতে পারে। ঠিক আছে, কারণ আমি জানি অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে তোমাদের, ঠিক আছে, মানে সপ্তাহে প্রায় 5টা ক্লাস তোমরা পাচ্ছ, তাই তো। তো সেক্ষেত্রে হচ্ছে কি, যদি কিছু সমস্যা থাকে বা কোনো কিছু মডিফিকেশনের প্রয়োজন তোমরা যদি মনে করো, বা কোনো কিছু সাজেশন বা কোনো কিছু বলার থাকে, তাহলে তোমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারো, ঠিক আছে। এবং সেটা যদি মনে হয় যে সেটা ঠিক করা যাবে বা সেটাকে এড করা যাবে, তাহলে অবভিয়াসলি আমি ভেবে থাকি। ঠিক আছে, বলো তোমাদের মতামত। স্যার 16 কি তাহলে পিটি হওয়ার সম্ভাবনাটা একটু কম আছে? না, একটা TV9 বাংলা যেটা হচ্ছে কি তোমার ওই পরীক্ষা হওয়ার সময়, মানে যেটা ঘোষণা হলো সুপ্রিম কোর্টে, তার পরে পরেই একটা প্রতিবেদন বার করেছিল। তো তাতে বলা ছিল যে তোমার হচ্ছে কি এবারে আহ, যেহেতু ফ্রেশ ভাবে পরীক্ষা হবে, তো নতুন নিয়মেই পরীক্ষাটা হবে, অর্থাৎ পিটি হবে। তো সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, কারণ হতেও পারে, মানে এবং হলে একই দিনেই হবে, পিটি এবং সাবজেক্ট একই দিনে হবে। তো এই বিষয়ে আর বেশি আমরা ডিসকাস না করাটাই ভালো, কারণ আজকে 26 তারিখ হয়ে গেল, আর মাত্র 2-3 দিন আছে, একটু ওয়েট করে গেলেই ভালো। ঠিক আছে, তখন আমরা বুঝতে পেরে যাবো। আর যদি 2016 সালে ওদের যদি হয়, তাহলে অবভিয়াসলি নতুনদেরও কনফার্ম ভাবে হবে, কি কি হবে। ঠিক আছে, তো একটু ওয়েট করে যাও। তো টেটের যেটা বলছি, নোটিফিকেশনটা স্যার স্যার একটু দেরি বলছিলাম হবে না? ইংলিশ পেডাগোগিটা হবে না? টেটের নোটিফিকেশনটা একটু দেরি হবে না? টেটের নোটিফিকেশন তো বললাম যে অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার কলকাতা হ্যাঁ, হাইকোর্টের যে মার্চে, ইয়েছে 26 মার্চ, মার্চে, মানে এখন দেরি আছে একটু। হ্যাঁ 26 মার্চের মধ্যে আসবে, হ্যাঁ, হুম। মার্চের আর স্যার মধ্যে। বলছি বলছি স্যার, এই যে মানে টেটের যে আমরা প্রিপারেশনটা নিচ্ছি, মানে এটা আমার মানে বলছি আর কি, যে একটু সিটেটের যেটা সিলেবাসটা ফলো করলে একটু ভালো হয় আর কি, মানে তাহলে সিটেটটাও কভার হয়ে যাবে। এই যে, হ্যাঁ, এই যে তোমার যা কিছু ম্যাক্সিমাম জিনিসটা পড়ানো হচ্ছে, অনেকটাই সিটেটের ধাঁচেই পড়ানো হচ্ছে, বিশেষ হ্যাঁ, করে কারণ ধরো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওরা অনেক কিছু সিলেবাস ফলো করে না, কিন্তু হ্যাঁ, সিটেটের ধাঁচে এটা ফলো হ্যাঁ, করলে আমাদের বিশেষ করে তোমাদের সিটেটটা ইংলিশের কভার যে হবে। ম্যাডাম পড়াচ্ছেন ইংলিশে, উনি তো পুরো হ্যাঁ হ্যাঁ, উনি সিটেটেরই সিটেটের। হুম হুম মতন হুম করেই পড়াচ্ছেন। ঠিক আছে, আচ্ছা হুম তনুশ্রী হুম। কিছু বলছিলে, তুমি বলো কি তোমার স্যার বক্তব্য বলো। বলছিলাম ইংলিশ পেডাগোগিটা হবে তো ক্লাস? ইংলিশ পেডাগোগি তো পড়াচ্ছেন, তো ম্যাডাম তো পড়াচ্ছেন, তুমি ক্লাস করোনি? সুষমা ম্যাডাম তো তোমার ইংলিশ পেডাগোগি পড়াচ্ছেন তো, তাই না? না পড়াচ্ছে না? বাকিটা বলো তোমরা। হ্যাঁ 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 স্যার, ম্যাডাম করাচ্ছেন পড়াচ্ছে ম্যাম, পড়াচ্ছে করাচ্ছেন। পড়াচ্ছে। হ্যাঁ, প্যাডাগজি করান দিদি ম্যাম। কদিন ক্লাস আছে পেডাগোগি? পেডাগোজি কদিন ক্লাস পেডাগজি হয়েছে? ক্লাস হয়েছে, আগের দিন হয়েছে একদিন। এই তো এরাই বলতে পারবে, এরা তোমার, আমি তো আর সব ক্লাস করি না। স্যার এই আগের দিন ক্লাসটা অ্যাকচুয়ালি হয়নি তো, না, আমার করা আগের হয়নি আর কি। এই তো কালকে ক্লাস হয়েছিল, তো রবিবার তোমাদের হচ্ছে কি তোমার ক্লাস হয়েছে, হ্যাঁ কালকেই স্যার, ক্লাস। আগের দিনে ক্লাসটাই করা হয়নি। আচ্ছা আচ্ছা, ক্লাস হয়, ঠিক আছে, একটু তুমি রুটিনটাকে দেখবে, সেই মতন করে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, ক্লাস স্যার হয়। ক্লাস করি, কিন্তু আমার এই দুদিন করা হয়নি actually। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকিদের কি কি বলার বলো। আমি ফ্র্যাঙ্কলি কিন্তু তোমাদেরকে বলছি, যদি কিছু মডিফিকেশন করার প্রয়োজন আছে বা কোনো কিছু যদি এড করা দরকার আছে, তাহলে কিন্তু তোমার বলতে পারো। ঠিক আছে, সবাইকে আমি বলছি। বলো বলো। স্যার আমি একটু আপার প্রাইমারি সিলেবাসটা আরেকবার বলে দিন না ভালো করে, মানে বুঝতে পারছি না একটু। আপার প্রাইমারি সিলেবাসটা বুঝতে পারছো না? ঠিক না। আছে, আমি লিখে দিচ্ছি। দেখো, আপার প্রাইমারি তোমাদের যে সিলেবাস, ঠিক আছে, তাতে হচ্ছে কি তোমাদেরকে যেটা পড়তে হবে,
টোটাল হচ্ছে কি 4টি ধাপে রয়েছে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি এই 4টি ধাপ বলতে হচ্ছে কি তোমার আহ একটা হচ্ছে কি তোমার শিশু বিকাশ এবং শিশু শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে, এটা একটা রয়েছে। আচ্ছা, সেই সঙ্গে রয়েছে কি দেখো না তোমার ভাষা। ভাষা বলতে হচ্ছে কি আমাদের বাংলা, ঠিক আছে, বাংলা এখানে প্রথম ভাষা, ভাষা 1। 3 নম্বর হচ্ছে কি তোমার ভাষা 2 হচ্ছে ইংলিশ। আর 4 নম্বর হচ্ছে কি যারা সায়েন্সে রয়েছে তোমাদেরকে এই যে গণিত এবং বিজ্ঞান অর্থাৎ ম্যাথ এবং সায়েন্স নিয়ে পড়তে হবে। এই 4টি ডিভিশনের মধ্যে দেখো প্রথম 3টি হচ্ছে কি 30টা করে কোশ্চেন থাকবে, 30 নাম্বার করে, ঠিক আছে, মানে 30 প্রত্যেকটা কোশ্চেন এক করে। আর যেটা নিচে দেখতে পাচ্ছ সায়েন্সের ক্ষেত্রে এটা 60টি কোশ্চেন থাকবে এবং 60 নাম্বার। তো এই সায়েন্সের ক্ষেত্রে ধরো যারা তোমরা সায়েন্সে রয়েছো, ম্যাথ এবং হচ্ছে তোমার সায়েন্স, ম্যাথ থেকে আজকে এটা বলছিলাম, ম্যাথ থেকে 30 নাম্বার, সায়েন্স থেকে 30 নাম্বার, ঠিক আছে। এবার সে ম্যাথ মানে তোমাদেরকে বলা হয়েছিল যে অ্যারিথমেটিক, জ্যামিতি এবং কিছু সমস্যা থাকবে, এবং সেখানে ম্যাথ থেকেও কিছু ম্যাথের পেডাগোগিও থাকে। আর সায়েন্স থেকে হচ্ছে দেখো পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান যেটা আমরা পড়ছিলাম, ঠিক আছে, সেখান থেকে থাকবে এবং তার পেডাগোজিও থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি তোমার মানে এটা হচ্ছে কি তোমার শর্ট মানে সিলেবাস বলতে পারো, ঠিক আছে। এবার প্রত্যেকটা শিশু বিকাশ বা চাইল্ড পেডাগোগিক এবং ডেভেলপমেন্ট পেডাগোগির যে কি কি জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে সেভাবে ধরে পড়ানো হচ্ছে। বাংলা স্যার বাংলার যে যে যা জিনিস আছে সেরকম পড়াচ্ছে, ইংলিশের পড়ানো হচ্ছে, এইটা হচ্ছে মূল সিলেবাস আর কি, ঠিক আছে। এবার 2015 সালে এই এই অনুযায়ী পরীক্ষা হয়েছিল। এবার আর একটা কথা শোনা যাচ্ছে যে এবার মেবি প্রত্যেকে যে যা সাবজেক্টটাও এড হতে পারে, ঠিক আছে। সাবজেক্টটা মানে এটা 150 নাম্বার পরীক্ষা হবে, তার পাশাপাশি আরেকটা পরীক্ষা হবে যে যা সাবজেক্টে, ঠিক আছে, যেটা 9-10 লেভেলের যে পরীক্ষাটা হয় এসএলএসটি 9-10, তাতে যে যে যার সাবজেক্টে যেমন পরীক্ষা হয় সেরকম করেই তোমার হচ্ছে সাবজেক্ট থেকে পরীক্ষা হওয়ার একটা পরিকল্পনা চলছে। তো সেটা কতটা কার্যকরী হবে সেটা বলা মুশকিল। হুম, কি বলছো? আপার প্রাইমারিতে ওই সাবজেক্টটাও পরীক্ষা দিতে হ্যাঁ বলছি মানে স্যার, আপার প্রাইমারিতেই সাবজেক্টটাও পরীক্ষা দিতে হবে। মেবি, এটা এখনো পর্যন্ত হচ্ছে কনফার্ম হয়নি, ঠিক আছে, মেবি হলে হতে পারে। আগে যেটা 2015 সালের নিয়ম অনুযায়ী শুধুমাত্র এটাই সিলেবাস ছিল, এটাই 150 নাম্বারের পরীক্ষা হতো, তারপরে ভিত্তি করেই তোমার কাট অফ আসতো। কিন্তু এবার শোনা যাচ্ছে যে এটার পাশাপাশি সাবজেক্টটাও হতে পারে, তবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। নোটিফিকেশনের আগে বা পরে আমরা বুঝতে পারবো, গেজেট নিশ্চয়ই আসবে নোটিফিকেশনের আগে, ঠিক আছে। এই জন্য আমি তো তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে সাবজেক্ট স্পেসিফিক পেপার আলাদা করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়। আর তোমাদের যেটা আছে টেটের ক্ষেত্রে দেখলে 150 নাম্বারের মধ্যে 150টা কোশ্চেন 150 নাম্বার, আর হচ্ছে 2.5 ঘন্টার সময়, কোনো নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস ছিল, বুঝতে পারলে? এবার যে বলছিলে যে মানে সিলেবাসের কথা তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর আর যেটা আমরা পিটি পড়ছি, পিটির ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই পিটির ক্ষেত্রে কি আছে। পিটির ক্ষেত্রে 3টে জিনিস আছে, ওটাও 150 নাম্বার, প্রিলিমিনারি টেস্টটাও 150 নাম্বার। তো পিটিতে 3টে জিনিস কি আছে, এই যে পাটিগণিত এবং পরিমিতি থেকে 50 নাম্বার, আর সেই সঙ্গে হচ্ছে কি তোমার জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50 নাম্বার, আর হচ্ছে কি তোমার ইংলিশ থেকে 50 নাম্বার। এটা আছে তোমার পিটি আর কি। যে পিটি যে হওয়ার একটা যে কথা চলছে, তাহলে 50 + 50 + 50 মিলে কিন্তু 150 নাম্বারই হচ্ছে। তো সেই 50-এর মধ্যে দেখলে কি না তোমার ইংলিশ থেকে থাকছে 50 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে 50 নাম্বার, আর হচ্ছে কি তোমার ম্যাথামেটিক্স থেকে 50 নাম্বার। ম্যাথামেটিক্স মানে পাটিগণিত এবং পরিমিতি, তো এরও সিলেবাস এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো ওতেই হচ্ছে কি এই জন্য আমরা যে পড়াশোনা করছি দেখো দুটোকে কম্বাইন করে পড়ছি, ঠিক আছে। এই হচ্ছে তাদের মানে রুটিন, তাই না। এই রুটিনের জন্য এই জন্য একটু বেশি তোমাদের ক্লাস হয়ে যাচ্ছে, তাই না। টোটাল কটা ক্লাস গো? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, সপ্তাহে 8টা ক্লাস হচ্ছে, তাই তো? আমি 5টা কেন বললাম, তোমাদের 8টা ক্লাস হচ্ছে না? কটা ক্লাস হচ্ছে? 8টাই তো ক্লাস হচ্ছে নাকি? হ্যাঁ স্যার 8টা ক্লাস। 8টাই ক্লাস হচ্ছে, এই জন্য সপ্তাহে 8টা ক্লাস হচ্ছে। রবিবার 2টো ক্লাস, বুধবার 2টো ক্লাস, বাকি দিন একটা করে ক্লাস হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য দেখো তোমাদের যে মানে রুটিনটাও যে করা হয়েছে, দেখো এই পিটি এবং টেট দুটোকে হচ্ছে কি কম্বাইন করে, ঠিক আছে। তো তাতে দেখতে পাচ্ছ যে এই যে আমরা সোমবার যেটা পড়ছি, যে আজকে যে ক্লাসটা হচ্ছে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি, ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি
তোমার এই যে মঙ্গলবার হচ্ছে কি তোমার আমরা কি করছি না তোমার এই যে তোমার কি বলছে, আচ্ছা আজকে মনে হয় তোমাদের সায়েন্সটা হচ্ছে কি মঙ্গলবার থাকে না, আজকে তো তোমার সোমবার। তো যাই হোক, আজকে পেডাগোগি সিডিপি ছিল। হ্যাঁ তো তাহলে হচ্ছে কি একটু এপাশ এপাশ হয়ে গেছে, আমরা তাহলে কালকেই প্যারাগোগি পড়িয়ে দেবো, ঠিক আছে, আমি পড়িয়ে দেবো। চলো, তারপরে হচ্ছে কি তোমার এখানে বুধবার হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ ম্যাথ আর হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে যে কোনটা টেটের পারপাসে কোনটা পিটির পারপাসে, ঠিক আছে। যেহেতু হচ্ছে কি তোমার যে যে সাবজেক্টগুলো ম্যাথ এবং তোমার আপার এবং টেটের যে কমন আছে, তো এই জন্য ম্যাথ দেখো লিখে দেওয়া হয়েছে যে টেট স্পেশাল, আবার ম্যাথ হচ্ছে কি দেখো পিটি স্পেশাল, আবার ইংলিশের ক্ষেত্রেও দেখো পিটি স্পেশাল, ইংলিশের ক্ষেত্রে আবার দেখো টেট স্পেশাল। মানে টেটের দুটো হচ্ছে কি মানে একটা ক্লাস হচ্ছে সপ্তাহে পাচ্ছ তোমরা ইংলিশের, আবার টেটের তোমার পিটির একটা ক্লাস ইংলিশের। গণিতের দেখো ম্যাথের ক্ষেত্রে একটা ক্লাস টেটের জন্য, একটা ক্লাস পিটির জন্য। বাকি যেগুলো কমন আছে সেগুলো তো আলাদা করে বলার কিছু নেই, মানে যেগুলো আলাদা আছে। তো ওতে হচ্ছে কি এই হচ্ছে কি তোমার এইভাবেই আমরা পড়ছি, ঠিক আছে। যারা নতুন পুরাতন তোমাদের ভালো করে জিনিসটা আবার জানা হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলে যে বলছিলে যে বলে বলে দিতে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো তাহলে আহ, আজকে যেহেতু আমাদের হাতে সময় আছে, ঠিক আছে, একই দিনে বেশি জিনিস পড়াতে নেই, ঠিক আছে, কম কম করেই হোক। তাহলে আমরা আজকে এই বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামোটা পড়লাম। পরে যে বাকি যে অংশগুলো আছে, যে প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, এগুলো আস্তে আস্তে করে আমরা পড়বো, ঠিক আছে। তো আজকে আপাতত হচ্ছে কি তোমরা প্রথম পার্টটাই পড়ো, ঠিক আছে। তো বাকি জিনিসটা আমরা পরে পড়ে পড়বো, বুঝতে পারলে? কারণ আমাদের হাতে টাইম আছে বেশি, দৌড়ালে আবার সমস্যা আছে, ঠিক আছে। তখন হচ্ছে ভালো করে পড়া হবে না, কম কম করেই পড়া হোক, ভালো করেই পড়া হোক, ঠিক আছে। তো আজকে তাহলে এতটাই থাক, বুঝতে পারলে? বাকি হচ্ছে কি আমরা পরের দিন আবার করবো, ওকে, ঠিক আছে। আর আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আজকে যেহেতু চাইল্ড পেডাগোগি হলো না, কালকে হবে, ঠিক আছে, অল্টারনেট হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। চলো লেফট করে যাও।